আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলতেন, আমি গুন্ডাদের কন্ট্রোল করি, গুন্ডাদের কন্ট্রোল করি। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে গুন্ডাদের কন্ট্রোল করতেন সে তো আমরা দেখেছি, কিন্তু আদপে গুন্ডাদের কন্ট্রোল করা, গুন্ডাদের কন্ট্রোল করে গুন্ডাদেরকে জেলে ভরা, তার যে পুরো প্রথা, যে পুরো প্রক্রিয়াটা ঠিক কিরকম হয় সেটা শুভেন্দু অধিকারী দেখিয়ে দিলেন। শুভেন্দু অধিকারী যে বিল নিয়ে এলো, সেই বিল আসলে মৃত্যু পরোয়ানা জেহাদিদের জন্য। জেহাদিদের দিন শেষ এই বাংলাতে। এই কথায় কথায় বেলডাঙাতে রাস্তা অবরোধ করে দেবো, কথায় কথায় পাক সার্কাস অবরুদ্ধ করে দেবো, কথায় কথায় হরগোবিন্দ দাসদের মেরে দেবো বা তামান্নাদের মেরে দেবো, কথায় কথায় পিঠে বানাতে ডেকে নিয়ে যাব হিন্দু মায়েদেরকে সন্দেশখালিতে বা ফলতাতে, জাহাঙ্গীর খান, পুষ্পা, তাদের বারবারন্ত হবে। এই দিন আর রইল না। মানে প্রাথমিক ধাপ হিসেবে তাদেরকে হাফ প্যান্ট পরিয়ে, স্যান্ডো গেঞ্জি পরিয়ে প্যারেড করানো হচ্ছিল, কিন্তু সেটা দেখে অনেকের মধ্যে আহা ওদের প্যারেড করিও না গো, ওদের প্যারেড করিও না গো, ওরা তো আদপে মানুষ, ওদের তো মানবাধিকার রয়েছে। মানবাধিকার থাকবে, মানবাধিকার থাকবে, কিন্তু জেলেও থাকবে। প্রয়োজনে 1 বছর প্রিভেন্টিভ ডিটেনশন অর্থাৎ প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হবে এবং সেই করা হওয়ার কারণটা পর্যন্ত বিলে লিখে দেওয়া হবে। এর পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই বাবর, আকবর, জাহাঙ্গীর, হুমায়ুন, বাবার হলো আবার জ্বর সারলো ঔষধে, ছোটবেলায় পড়ানো হয়েছিল না, এদের বারবারন্ত একটু বেড়ে গেছে, বড্ড বার বেড়ে গেছে। এই হুমায়ুন কবির অ্যাকচুয়ালি নিজেকে মাতব্বর ভাবা শুরু করেছিল, এখন একটু বেশি মস্তান ভাবা শুরু করেছে। বাবরির বিতর্কিত ধাঁচা বানানোর চেষ্টা করেছিল, বাংলার মানুষ বলেছিল বাবরির বিতর্কিত ধাঁচা বানানো যাবে না, বানানোর চেষ্টা তো করুক, তারপরে দেখা যাবে। বানাতে পারেনি। তারপর হুমায়ুন কবির আবার মাথাচাড়া দিয়েছে, আবার বড় বড় লেকচারবাজি করছে। হুমায়ুন কবিরের এই লেকচারবাজিও বন্ধ হবে, সময় মতনই বন্ধ হবে। কিন্তু তার আগে হুমায়ুন কবিরকে যে ভাষায় আজকে ফাইনাল ওয়ার্নিং দিল শুভেন্দু অধিকারী, সেটার পরে মনে প্রশ্ন জাগে, হুমায়ুন কবিরকে শুধু ওয়ার্নিং দিলে তো চলবে না শুভেন্দু বাবু, তাকে গ্রেপ্তার করতে হবে। আর সেই গ্রেপ্তারিটা কবে, তার জবাব চায় বাংলা, তার জবাব চায় ময়ূক। হুমায়ুন কবির কবে গ্রেপ্তার হবে? আর 3, এই সমস্ত কিছু যখন হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের ওবিসি আইন, ওবিসির কোটার নামে মুসলিম তোষণ, এটাও বন্ধ হয়ে গেল। আজকে পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর মানুষদেরকে তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি আবার ফিরিয়ে দেওয়ার যে প্রসেস, সেটা পুনর্বহাল করলো বিজেপি সরকার। তিনটে বিষয়, সেই 3টে বিষয় একবার দেখে নেবো 1, 2, 3 করে এই মুহূর্তে। জিহাদিদের দাদাগিরি শেষ। প্রথম বিষয় জবাব চায় বাংলাতে, জিহাদিদের দাদাগিরি শেষ করে দিল, মাথা ভেঙে দিল শুভেন্দু অধিকারী। দাঙ্গা করতে এলেই মাথা ভেঙে দেওয়া হবে। দ্বিতীয় বিষয়, জেলে ঢোকাও হুমায়ুনকে, অনেক হয়েছে বাবা বাছা করা, এবার জেলে ঢোকাও হুমায়ুনকে। আর হুমায়ুনকে যদি জেলে ঢোকাতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলে ঢোকাও, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 12টা বাজিয়ে দেওয়ার কথা বলেছিল হিন্দুদের। কেন মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থাকবে? এবং 3, ওবিসি কোটায় মুসলিম তোষণে ইতি, ওবিসি কোটায় মুসলিম তোষণে ইতি। এবার 3টে যে ধাপে আমরা আজ জবাব চায় বাংলাটা পরিচালনা করব, এক এক করে আপনাদেরকে দেখালাম। প্রথম যে ধাপটা, সেই ধাপের প্লেটটা আরেকবার নেব, অর্থাৎ জেহাদিদের টাইম ওভার, জেহাদিদের দাদাগিরি শেষ, জেহাদিদের মাস্তানি শেষ। কেন বলছি? মমতা বন্দ্যোপাধ্যায়
একটা সময় বলতেন আমি গুন্ডাদের কন্ট্রোল করি। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কেন মরতে হয়েছিল? কারণ হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার চিৎকার করে একবার নয় দুবার নয় বারবার বলে গেছিল এই পাড়ায় এরা গুন্ডা, এরা মাস্তান, এরা জেহাদি, এদেরকে কন্ট্রোল করো। মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল করেনি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো গুন্ডাদের কন্ট্রোল করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের কিছু গুন্ডা ছিল, এই গুন্ডাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক বানিয়েছে, এমপি বানিয়েছে, পঞ্চায়েত সমিতির সদস্য বানিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যারের এই গুন্ডা ভাইরা, আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভাইফোঁটা দিতেন কিনা, অরূপ বিশ্বাসকে যেরকম ভাবে ভাইফোঁটা দিত তারকারা, এই প্যারের গুন্ডারা, এই বাবার হলো আবার জ্বর সারল ঔষধে বাহিনী, এই আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, আওরঙ্গজেব বাহিনী, তাদের একটা লিস্ট তৈরি করেছি আমি। দিদির এই গুন্ডা ভাইরা, শেখ শাহজাহান টাচ করতে পারতো না কেউ, জেলে। জাহাঙ্গীর খান পুষ্পা হাফ প্যান্ট পরে কান ধরে উদ্ঘোষ করছে এখন। স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাসের ভাই। সোনা পাপ্পু, এই সোনা পাপ্পু ছিল দিদির গুন্ডা ভাইদের অন্যতম, জেলে এখন। মোফাক্কারুল ইসলাম, মোফাক্কারুল ইসলামরা, এই মোফাক্কারুলদের মাস্তানি একটু বেড়ে গেছিল, পশ্চিম বাংলাদেশ ভেবেছিল বানাবে, মোফাক্কারুল ইসলামরা ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া হয়েছে ভোট বাক্সে। তারকেশ্বর চক্রবর্তী, এই তারকেশ্বর চক্রবর্তীদের গুন্ডামি, মনোজিৎ মিশ্র, গুন্ডা ভাইরা, দিদির গুন্ডা ভাইদের চিনে রাখুন। এই গুন্ডা ভাইরা এরা ভেবেছিল বাংলাটাকে বাংলাদেশ বানিয়ে দেবে। এই মোফাক্কারুল ইসলাম, এই জাহাঙ্গীর, এই শাহজাহান, এই হুমায়ুন, আমি বলছি না গোটা বাবর বাহিনী চলে এসেছিল। এই বাবর বাহিনীদের ওপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা দুধেল গাই সাম্রাজ্য চালাতো। এই দুধেল গাই সাম্রাজ্য চালাতো এটা ভেবে যে চিরদিন সমান যাবে জীবনের স্রোত, গতি এবং রাজনীতি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা, এত কবিতা লিখেছে নিজে, এই কবিতাটা ভুলে গেছে। চিরদিন কাহারও সমান নাহি যায়, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। আজকে দেখছেন কিরম ভাবে ভিক্ষা চাইছে, কান ধরে উঠবোস করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কান ধরে উঠবোস করছে বা কান ধরে উঠবোস করানো হচ্ছে এই জাহাঙ্গীর বাহিনীকে, এই শাহজাহান বাহিনীকে, এটা আসলে প্রমাণ করে যে এবার আইনের শাসন হবে এবং প্রতিহিংসা চরিতার্থ করতে এবার আর আইনকে ব্যবহার করা হবে না। একটা সময় মিথ্যা মামলা, একের পর এক মিথ্যা মামলা দেওয়া হতো। আমার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো মিথ্যা মামলা দিয়েছিল, লিস্টের পর লিস্ট আসতো শুধু কলকাতা পুলিশ থেকে। ভালোবাসার পত্রিকা আমি বলতাম, এরকম কত সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এবারের সরকার এই সমস্ত কিছুর মধ্যেই ঢুকবে না। গুন্ডা দমন করতে যে জিনিস এবারের সরকার নিয়ে এসেছে সেটা অভূতপূর্ব। জাহাঙ্গীরের প্যারেড করা দেখেছেন আজকে, রামেন্দু, তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু, তার প্যারেড করা দেখছিলেন। এই প্যারেডগুলো খুব ইউনিক, তার কারণ এই প্যারেডগুলো করিয়ে অনেকের মধ্যে একটা আশা ভরসা সঞ্চার করার চেষ্টা করছিল পুলিশ, যে তোমরা আর ভয় পেও না, এখন আর এদের দাপাদাপি চলবে না। এই রামেন্দু হোক বা মোফাক্কারুল হোক, এই বাবার হলো আবার জ্বর বাহিনী, এদের দাপাদাপি চলবে না। কিন্তু মূল যে বিষয়টা, এই যে এই রামেন্দু কিংবা জাহাঙ্গীর, এদেরকে তো এভাবে শুধু টাইট করা যাবে না। এদেরকে টাইট করার জন্য একটা বিল আনতে হবে, একটা আইন আনতে হবে, এবং সেই আইনটা এই মুহূর্তে মোটামুটি পাস হয়ে গেল। এটা রাজ্যপাল সই করবেন এবং রাজ্যপাল সই করলে এটা বলবৎ হবে। কি আছে এই আইনে? গুন্ডা দমন করবার জন্য প্রয়োজনে গুন্ডাগিরি যারা করছে তাদের বাড়ি সিজ করা যাবে, তাদের বাড়ি নিলামে তুলে টাকা রিকভারি করা যাবে। এই যে কথায় কথায় পুলিশের জিপ ভাঙা, সরকারি সম্পত্তি ভাঙা, এই যে এই গুন্ডামিগুলো, এই যে জাহাঙ্গীরের বউ গুন্ডামিগুলো করছিল না ফলতাতে, মনে আছে? আমি বলেছিলাম এটার পেছনে বড় কোনো হাত থাকতে পারে। আবার জল মাপার চেষ্টা হচ্ছে। এটাই আসলে এরা চেষ্টা করছিল, ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া হলো এই আইনের মাধ্যমে। যে ব্রেকিং নিউজটা, অনেকেই হয়তো এই ব্রেকিং নিউজটা মিস করে গেছেন, 1 বছর পর্যন্ত আটকে রাখতে পারে সরকার গুন্ডাদের। নতুন যে আইন তৈরি হচ্ছে তাতে 1 বছর পর্যন্ত আটকে রাখতে পারে সরকার প্রিভেন্টিভ ডিটেনশনের নামে। যাদের সরকার অসামাজিক বা গুন্ডা হিসেবে চিহ্নিত করবে তাদের বিরুদ্ধে
প্রতিরোধমূলক আটক বা গ্রেপ্তারি, এটার অর্ডার দিতে পারে ম্যাজিস্ট্রেট লেভেলের অফিসার বা এসপিরা। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন এই নিয়ে একবার শুনবো। এই আইন যদি না মানতে চান তাহলে ইন্ডি জোটের কোন রাজ্যে গিয়ে বিরোধিতা করুন, আমাদের এখানে বিরোধিতা করবেন না। প্রথম গেলেন হরগোবিন্দ দাসের ফ্যামিলিতে, পুলিশের হাত দিয়ে 10 লাখ টাকার চেক পাঠালেন। এই পরিবারগুলো দিন মজুরি না করলে খেতে পায় না। এই পরিবারগুলো আত্মসম্মান বোধ আছে। পুলিশকে বলল যিনি মেরেছেন তিনি চেক পাঠিয়েছেন, নেব না। কম চেক না, 10 লাখ টাকার চেক। তারপরে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে আমি গেলাম 14 দিন পরে। বিজেপি 10 লক্ষ 1,000 টাকা করে দুটো চেক আমার হাতে দিল। আমি নিয়ে গেলাম, আমার চেক গ্রহণ করলো, বিজেপি চেক। এই লোকগুলো 6 মাস 8 মাস জেলে থাকবে, বেরিয়ে আসবে, আবার বুক ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে, আবার ভোট লুট করবে। এই জিনিস বন্ধ করার জন্যই এই আইন। এটা মাটি ছাড়া করব। আর যে যার 5 রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে। অর্থাৎ ফান্ডাটা খুব সিম্পল। আমি পাশে পিসিআরকে বলবো এই দিদির ভাইদের, দিদির প্রিয় ভাইদের মুখগুলো চালাতে, এবং শুভেন্দু অধিকারী কেন এই আইনটা আনলেন। ফান্ডাটা খুব সিম্পল। এই জাহাঙ্গীর খানরা ভোট মিটে গেলে আবার যদি বেরিয়ে আসে, আবার তারা অত্যাচার চালাবে, যতই বিজেপির সরকার আসুক। এই তারকেশ্বর চক্রবর্তী, শেখ শাহজাহান, মোফাক্কারুল ইসলাম, এই বাবার হলো আবার জ্বর বাহিনী, জাহাঙ্গীর, আকবর, হুমায়ুন, শাহজাহান, কে না আছে, এটা তো প্রত্যেকে হিস্ট্রি শিটার, এটা তো দাগি অপরাধী। শেখ শাহজাহান যে এত অত্যাচার চালায় হিন্দুদের ওপর, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? আলবাত জানতেন। মিনমিনে মিডিয়া, সিনিয়র মিনমিনে, তারা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিল যে শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মিনমিনে মিডিয়াতে বসে শেখ শাহজাহানকে সার্টিফিকেট দিয়েছিল। আর এই অপশনটা থাকবে না, আর এই অপশনটা থাকবে না যেখানে জাহাঙ্গীর খান বেরিয়ে এসে এটা বলতে পারবে তোকে দেখে নেব। আয় না, দেখে নে না। জাহাঙ্গীর দেখ, জাহাঙ্গীরের বাবা দেখ, জাহাঙ্গীরের 14 গোষ্ঠী দেখ, জাহাঙ্গীরের বস দেখ, আয় না, দেখে নে। জাহাঙ্গীর খানদের অবস্থা হবে এরকম। এই বাংলাতে জাহাঙ্গীররা মাতব্বরি মারলে, জাহাঙ্গীরের বাবার নাম কি? সেলিম, মানে মুঘলদের জাহাঙ্গীর, সেলিম, আকবর, বাবর, হুমায়ুন, এদের মাতব্বরি বাংলায় চলবে না। বাংলাদেশে চলতে পারে, পাকিস্তানে চলতে পারে, লিবিয়াতে চলতে পারে, সিরিয়াতে চলতে পারে। এখানে জাহাঙ্গীর খানরা ভদ্রভাবে থাকলে তাহলে তারা বাইরে থাকবে, না হলে এই কান ধরে উঠবোস করা শুধু নয়, 1 বছর প্রিভেন্টিভ ডিটেনশনে থাকবে। অর্থাৎ সাধারণভাবে যা যা করছে তার জন্য তো তাদের সাজা হবেই। এর পাশাপাশি শুধুমাত্র প্রতিষেধক, ওই র্যাবিসের প্রতিষেধক হয় না, সেরকম প্রতিষেধক হিসেবে 1 বছর জেলে রাখা যাবে। এবার কাদেরকে রাখা যাবে, গুন্ডা মানে কি সেটাও ডিফাইন করে দেওয়া হয়েছে। গুন্ডা মানে কি, এই যে আমার হাতে যে আইন, যেটা বিলটা আছে, সেই বিলটায় আমি ফুল ফর্মে দেখানোর জন্য বলবো, গুন্ডা মিনস আ পারসন who either by himself or as a member or a leader of a group, gang or syndicate habitually commits offense, has been charged or charge sheeted for an offense punishable under section 111 or section 112 of the Bharatiya Nyaya Samhita, Arms Act, Narcotics Act, Immoral Traffic, Explosive Substance Act, এতে তাদের নাম থাকতে হবে। স্টেট গভর্নমেন্ট তার যদি এসপি র্যাঙ্কের অফিসারের মনে হয় যে সমাজের জন্য এ হানিকর বা অ্যান্টি সোশ্যাল, তাহলে একে 1 বছর জেলে রাখা যাবে, provided that no such order shall ordinarily be made। অনেকে ইতিমধ্যে মিনমিনে মিডিয়া তো শুরু করেই দিয়েছে, অনেক টুকরে টুকরে গ্যাং, অনেক মাকুসেকু লবি, তারা ইতিমধ্যে
এই আইনটা নিয়ে বলা শুরু করে দিয়েছে, ও বাবা আমাদের সবাইকে এবার জেলে পুরে দেবে, কোনো বিচার ছাড়া 1 বছর আমাদের জেলে থাকতে হবে, উমার খালিদের মতন জেলে থাকতে হবে, সার্জিল ইমামের মতন জেলে থাকতে হবে। আর থাকতে হবে, যদি ভারত ছেড়ে টুকরে হোঙ্গে বলো থাকতে হবে, যদি 7 সিস্টার কেটে নেওয়ার কথা বলো থাকতে হবে, হিন্দুদের যদি ঘর ছাড়া করো, ভিটামাটি ছাড়া করো থাকতে হবে। গুন্ডা মানে কি এই আইনে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আমি সেই গ্রাফিক্সটা নেওয়ার জন্য বলবো, গুন্ডা কাদেরকে বলা হচ্ছে এখানে, অর্থাৎ পাড়ার হরিপদ বাবু সে কি গুন্ডা? না। শেখ শাহজাহান কি গুন্ডা? হ্যাঁ। জাহাঙ্গীর খান কি গুন্ডা? হ্যাঁ। রামেন্দ্র সিংহ রায় কি গুন্ডা? হ্যাঁ। স্বরূপ বিশ্বাস কি গুন্ডা? হ্যাঁ। যে বা যারা নিয়মিত অসামাজিক কাজ করে চলেছে তাদেরকে গুন্ডা বলা হয়েছে নির্দিষ্টভাবে আইনে। অসামাজিক কাজ করার বা করানোর চেষ্টা অথবা মদত করা হয়েছে, অর্থাৎ জাহাঙ্গীর খান প্রতিদিন হিন্দুদেরকে এক ঘরে করেছে, গুন্ডা। কোন দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস চক্র, অর্থাৎ ডায়মন্ড হারবার মডেল বা সিন্ডিকেট, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সিন্ডিকেট, তাদের সদস্য হতে পারে। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গুন্ডা, এবং গুন্ডা হিসেবে অভিষেককেও গ্রেপ্তার করা উচিত, 1 বছর জেলে পুরে রাখা উচিত। বিএনএস এর 111 বা 112 নম্বর ধারায় চার্জশিটে নাম থাকতে হবে। অস্ত্র আইন, বিস্ফোরক আইনে অভিযুক্ত হলে প্রয়োজনে এদের 1 বছর জেলে রাখা হবে। সমাজে বিপজ্জনক ব্যক্তি হিসেবে পরিচিত হতে হবে, এবং এই বিপজ্জনক ব্যক্তি কাকে বলা হচ্ছে বিপজ্জনক ব্যক্তি এটা নির্দিষ্টভাবে নির্ধারণ করবে আমি, আপনি, শুভেন্দু অধিকারী। কে নির্ধারণ করবে? নির্ধারণ করবে একজন এসপি র্যাঙ্কের অফিসার। খুব নির্দিষ্টভাবে এই আইনটাকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, এবং এই আইনে আমার তো মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও এই আইনে জেলে ঢুকে যাওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। হরগোবিন্দ দাসকে নিয়ে শুভেন্দু অধিকারী আজকে অনেকটা সময় ব্যয় করেছেন। হরগোবিন্দ দাসের পুত্রবধূ অর্থাৎ চন্দন দাসের স্ত্রী রিঙ্কি দাস, তিনি আজকে বিধানসভার গেস্ট পোডিয়াম যেটাকে বলা হয়, অর্থাৎ গ্যালারি যেটাকে বলা হয়, সেখানে বসেছিলেন। খুব নির্দিষ্টভাবে আমি কেন হরগোবিন্দ দাসের নামটা নিচ্ছি, পদ্মা মণ্ডলের নামটা নিচ্ছি, তার কারণ এরা প্রত্যেকে জানতো যে কারা হরগোবিন্দ দাসকে মারতে পারে, কারা প্রদীপ মণ্ডলকে মারতে পারে, সন্দেশখালীতে কারা মেয়েদের ওপর নির্যাতন চালায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করেনি, 1 বছর 2 বছর নয়, 5-5টা বছর ধরে এদের প্রত্যেকের নাম জানা ছিল। এরা কেউ প্যালেস্টাইন থেকে এসে হরগোবিন্দ দাসকে মেরে দিয়ে যায়নি। পাশের বাড়ির একজন করে জেহাদি ছিল এরা, পাশের বাড়ির জেহাদি, পাশের বাড়ির গুন্ডা। তাদের বিরুদ্ধে যদি প্রিভেন্টিভ স্টেপ নেওয়া হতো তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। প্রতি পাড়ায় একটা করে এই রামেন্দ্র সিংহ রায়, একটা করে স্বরূপ বিশ্বাস, একটা করে তারকেশ্বর চক্রবর্তী, এই যে কাউন্সিলর যারা মাতব্বরি করার জন্য গ্রেপ্তার হচ্ছে, প্রত্যেকের বিরুদ্ধে একটা করে হিস্ট্রি শিটিং এর অভিযোগ রয়েছে। ফাইলের পর ফাইল পুলিশ স্টেশনে পড়ে রয়েছে, কেউ কোনো ব্যবস্থা নেয়নি। এই ব্যবস্থাগুলো যদি নেওয়া হতো, 1 বছর যদি এদেরকে জেলে রাখা যেত, আজকে হরগোবিন্দ দাসের অবস্থা হতো না। এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই বলেছেন। আমি অতিথি, 2 জন বিধায়ক আজকে রয়েছেন আমাদের সাথে, তাদের কাছে যাওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন একবার শুনবো। এই বিলটা আনার কারণ, এখন গ্যালারিতে হরগোবিন্দ দাসের স্ত্রী, হরগোবিন্দ দাসের স্ত্রী মুর্শিদাবাদের ধুলিয়ান গ্যালারিতে এসেছেন, আপনি অনুমতি দিয়েছেন। এই বিল কেন আনা দরকার তার উদাহরণ বসে আছেন। ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি, সবাই হাততালি দিয়ে এই পরিবারকে স্যালুট করুন। আমি প্রথমে 2 জন বিধায়কের কাছে যাব এবং একবার আমি গেস্ট ইন্ট্রোডিউস করে দেবো। বিমল শঙ্কর নন্দ বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে উপস্থিত হবেন, সন্ময় ব্যানার্জি ইউটিউবার এবং রাজনৈতিক বিশ্লেষক আমাদের সাথে উপস্থিত হবেন, ওসমান মল্লিক আইনজীবী উপস্থিত হবেন, হিরণময় গোস্বামী হিন্দু সাধু আমাদের সঙ্গে থাকবেন। 2 জন বিধায়ক রয়েছেন, অরিজিৎ বক্সী বিজেপি বিধায়ক দমদম এবং দীপাঞ্জন চক্রবর্তী বিজেপি বিধায়ক উত্তরপাড়া। আমি দীপাঞ্জন দাকে দিয়ে শুরু করছি। প্রথমে 2 জন বিধায়ককে দিয়ে আমি শুরু করছি, কারণ তারা উপস্থিত ছিলেন, তারা ভোটদানও করেছিলেন। দীপাঞ্জন দা, তামান্নার মা সিপিআইএম করে, তামান্নার মা সিপিআইএম এর হয়ে প্রার্থী হয়েছিল, কিন্তু তামান্নার মা প্রথম দিন থেকে বলে এসেছিল যে আমরা পুলিশ স্টেশনে বারবার বলেছি যে কারা এই ধরনের অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি করে পাড়ায়, তারপরেও তামান্নাকে যারা মারলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আগে থেকে নেয়নি। প্রত্যেক ফ্যামিলিতে এই জিনিসটা ঘটে গেছে।
আজকে তো সবচেয়ে বেশি আনন্দ পাওয়ার কথা সিপিএম বা অন্যান্য রাজনৈতিক দলের, বিজেপি বাদে, যারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে তৃণমূলের দ্বারা। না, সিপিএম তুমি যেটা বলছিলে তোমার বা হরগোবিন্দ দাস, তারাও সিপিএম করে। হ্যাঁ, তো এদের এই বক্তব্যটা শুনছিলাম, ওদের মনে একটা ভয় আছে না, ওই কি বললে উমর খালিদ, যে বিপ্লবীরা, তারা টুকরে টুকরে গ্যাংয়ের মেম্বার হতে পারবেন, তারা রাষ্ট্রবিরোধী কথা বলবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে আরজিকর অভয়া প্রতিবাদের মঞ্চে ওখানে দাঁড়িয়ে কাশ্মীর কা আজাদি মাঙ্গেঙ্গে, কিন্তু ওদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। এটাই ছিল সিপিএমের মূল ব্যাপার। এখন আমার জানতে ইচ্ছা করে, আমি ইনফ্যাক্ট ঠিক খুঁজে পেলাম না যে একমাত্র সিপিএমের যে বিপ্লবী রয়েছেন বিধানসভায়, তো উনি কি করেছেন। কারণ এই আইনটা তো বেসিক্যালি গুন্ডাদের কন্ট্রোল করার জন্য, বা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসদের কন্ট্রোল করার জন্য। এবং বারংবার আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু যেটা বারংবার বলেছেন, রিপিটেডলি বলেছেন, এমনকি নাম নিয়ে বলেছেন। তো তৃণমূল কংগ্রেসের ভীষ্ম পিতামহ আজকের দিনের সমরবাবুর কথা বলেছেন, উনি ভদ্রলোক, ওনার বিরুদ্ধে তো এই আইন যাবে না। তা যাবেটা কার এগেনস্টে? যাবেটা ওই পুষ্পা, জাহাঙ্গীর, শেখ শাহজাহান, শওকত মোল্লা, তাদের বিরুদ্ধে। এমনকি ব্যাপারটা তো এইরকমও যে আজকে এটার বিরুদ্ধে মতামত রেখেছিলেন, তবে খুব মাইল্ড ওয়েতে উনি অনুরোধ করছিলেন এটা সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য নওশাদ সিদ্দিকী। ব্যাপারটা তো এটাই যে নওশাদ সিদ্দিকী যদি এইবার কেন্দ্রীয় বাহিনী সেরকমভাবে না দিত প্রোটেকশন প্রত্যেক প্রত্যাশীকে বা নির্বাচনে পদপ্রার্থীকে, তো নওশাদ সিদ্দিকী তো প্রাক্তন বিধায়ক হয়ে যেত, ভূতপূর্ব বিধায়কও হতে পারত। তার জন্য একটা এনভায়রনমেন্ট যে তৈরি করেছিল কেন্দ্রীয় বাহিনী, তো সেটা বারবার আমরা শুধু কেন্দ্রীয় বাহিনীর দিকে তাকিয়ে থাকবো কেন? আজকে মোথাবাড়ি থেকে শুরু করে প্রতিটা জায়গায় তুমি দেখেছো অতীতে আমাদের এই গার্ডেন রিচ এরিয়াতে কি হয়েছে, বিভিন্ন জায়গায় উলুবেরিয়া, সাঁতরাগাছিতে পুলিশকে উড়ে এসে লাথি মারছে। একটা বিশেষ সম্প্রদায় তারা প্রোটেকশন পেয়েছিল, ঠিক। এবং এই প্রোটেকশনটাই আমরা দেখেছি পার্ক সার্কাসে অতীতে কি হয়েছে। তুমি নিজে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে আমাদের একজন হিন্দু সনাতনীর রক্তাক্ত শরীরটাকে তুলেছিলে। আমি নিশ্চিত যে তোমার কাছে সেই রক্তমাখা শার্টটা আজও আছে। এটা যেন রিপিট না হয়। ঠিক পশ্চিমবঙ্গের মাটিতে যেন কোনো নাগরিক, তিনি রাষ্ট্রবাদী মুসলিম হতেই পারেন, কেন হবেন না? রাষ্ট্রবাদী মুসলিমরা আমারও ভাই। এবং এই আইনটা কোনো ধর্মের জন্য নৃত্য করে, দীপাঞ্জন দা, সিপিএম এর লোকেরা যেটা নিয়ে সবচেয়ে বেশি উদ্ভাবন নৃত্য করে, যে তাদের সময় নাকি মুখ্যমন্ত্রী বলতো যারা দাঙ্গা করবে, যারা গুন্ডামি করবে, তাদের মাথা ভেঙে দেবো। সেই মাথা ভেঙে দেওয়ার কাজটা তার মানে করলো শুভেন্দু অধিকারী। না, সেটা দেখো, সেটা তো জানেন, ওদের আবার ওটাও অ্যাড করো না যে এখানে বাবরি মসজিদ নিয়ে, আরে ওনাদের বাবরি মসজিদ নিয়ে সমস্যা হয়, ওনাদের রাম মন্দির নিয়ে সমস্যা হয় না। দেখো, ওদের দ্বিচারিতা যত কম বলা যায় ভালো, কারণ পশ্চিমবঙ্গে আজকাল অ্যাকচুয়ালি সংখ্যালঘু ওরাই হয়ে গেছেন, ওদের প্রোটেকশন দরকার। কিছুদিন পরে জুরাসিক পার্ক বানাতে হবে, এখানে কমিউনিস্ট এরকম দেখতে হয়, ওরকম দেখতে হয়, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু ব্যাপারটা তুমি দেখো ময়ূক, যে আমরা দেখেছি অঙ্গাঙ্গিভাবে শেখ শাহজাহান থেকে শুরু করে সব জায়গায় উত্তর বাংলায় এই যে মালদা মুর্শিদাবাদের দাঙ্গাগুলো পরপর হলো, চাहे वो ওয়াক বিল নিয়ে হোক, চাहे সিএ এর নাম করে হোক, দুর্ভাগ্যজনক ওই আত্মহত্যায় যে ছেলেটি মারা গেল পরিযায়ী শ্রমিক, সেটা নিয়ে হোক, প্রতিটাতে আমি কিন্তু বারংবার বলেছি যেরকম খুব সুন্দর সুচারুভাবে এটাকে অর্গানাইজ করা হয়েছে। এটা শুধুমাত্র লোকাল জনতার জনরোষ নয়, ঠিক, এটা বাংলাদেশের জিহাদিদের কাজ এবং টেস্ট ল্যাবরেটরি টেস্ট করছে। সেটার জন্য এই আইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম। আমি অরিজিৎদার কাছে যাব, কিন্তু অরিজিৎদা, আমি আইনটা পড়ছিলাম, মানে বিলটা পড়ছিলাম, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, ক্লস 2 এবং 3, যেটা আমি বারবার বলছি যে গুন্ডা এখানে ডিফাইন করে দেওয়া হয়েছে, এবং 1 বছর অবধি প্রিভেন্টিভ ডিটেনশন, মানে এটা কেন? মানে 1 বছর একজনকে তুলে জেলে ভরে রাখা যাবে? এটা একটু মারাত্মক হয়ে গেল না? এটা যদি তোমার মারাত্মক মনে হয়, তাহলে আমি তোমাকে আরেকটু মারাত্মক কথা শোনাই, একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে। 2017 তোমার যদি বাদুড়িয়া বসিরহাটের দাঙ্গা পরিস্থিতির কথা মনে থাকে, মনে আছে তো? নিশ্চয়ই আছে। একদমই।
ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কি বলেছিল? ওই দাঙ্গার মাস দেড়েক আগে থেকে, 1.5-2 মাস আগে থেকে কন্টিনিউয়াসলি তখনকার পোরাস বর্ডার দিয়ে ওয়াচ করতে আসা যারা আসে, আমি তাদের কি বলে জানি না, ওই বিভিন্ন রকমের জব্বা টব্বা পরে অদ্ভুতুরে পোশাক পরে ওয়াচ করতে এসে নিরন্তর 1.5-2 মাস ধরে বিভিন্ন জায়গায় ওয়াজের নামে উস্কানিমূলক বক্তব্য কন্টিনিউয়াসলি করে গেছিলেন, কন্টিনিউয়াসলি। তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো অ্যাকশন নিতে পারেনি। কেন? কারণ ওয়াজের আড়ালে উস্কানিমূলক বক্তব্য ছিল, আর এই ধরনের পারপিট্রেশনের যে অ্যাটেম্পট, সেই অ্যাটেম্পটের জন্য কোনো আইনই ছিল না। প্রশাসন যদি ছেড়েই দিই, কারণ তখন মমতা ব্যানার্জির প্রশাসন চোখে পট্টি কানে তুলো, সাধারণ মানুষ বুঝতে পারছিল যে পরিস্থিতি আস্তে আস্তে ডেটারিয়েট করছে প্রত্যেক দিন, এবং পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, যে কোনো সময় যে কিছু ঘটে যেতে পারে, এবং আলটিমেটলি সেই ঘটনা ঘটে গেল। কজন ধরা পড়েছিল? ধরা কিন্তু পড়েনি। এবং সেই সময় উপযুক্ত আইন না থাকায় এত বড় একটা দাঙ্গার ঘটনা ঘটে গেল, এতগুলো মহিলার আবরু ইজ্জত নষ্ট হয়েছিল, এতগুলো মানুষ খুন হয়েছিল, এত সম্পত্তি হানি হয়েছিল। নেট অ্যাপ্রিহেনশন টেন্ডস টু 0। এই আইনটাই, যে আইনটার কথা তুমি বললে, যে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, মুখ্যমন্ত্রী আজকে ফ্লোরে দাঁড়িয়ে, সম্মানীয় মুখ্যমন্ত্রী, একবার নয়, আমি কাউন্ট করেছি, 4 থেকে 5 বার পরিষ্কারভাবে বলেছে, এটা ওনার কমিটমেন্ট, যে এই বিল এনঅ্যাক্টমেন্টের পরে এটা কোনো রকম পলিটিক্যাল ভেন্ডেটা চেরিশ করার জন্য মিসইউজ হবে না। তার কারণটা, এটার অ্যাপ্রোচটাই অন্য। যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা বড় কোনো গন্ডগোল পাকাবার চেষ্টা করছে, এবং এটাও আছে অনেকগুলো সেফগার্ড প্রভিশন রয়েছে। এরকম নয় যে কোনো থানার আইসি মনে করলো তাকে কোনো নেতা, সে যারই হোক না কেন, যে দিককারই হোক না কেন, কোনো নেতা ফোন করে বলে দিল, এই দেখুন তো এই আইনটা ওনার উপর লাগিয়ে দিয়ে ওনাকে অ্যাপ্রিহেন্ড করে দিন। মানে আমি আরো সহজ করে বলছি, অরিজিৎ বক্সির মনে হলো যে অরিজিৎ বক্সির তৃণমূলে কোনো একটা শত্রু আছে, অরিজিৎ বক্সি কোনো পুলিশকে ফোন করে এটা বলতে পারবে না যে একে এই ধারায় মামলা দিয়ে দাও, যেটা নর্মালি বাংলায় কালচার ছিল। একদমই নয়। এখানে দেখুন, আপনি সেকশন 3টা যদি পড়েন, 3টে লাইন যদি পড়ি, the state government may, if satisfied on the basis of a report submitted by a police officer not below the rank of superintendent of police, SP অথবা কমিশনার র্যাঙ্কের নিচে কোনো গল্পই নেই। এসপি অথবা কমিশনার র্যাঙ্কের উপরের আপার র্যাঙ্কের অফিসারদের কাছ থেকে কি বলছে, উইথ আ ভিউ to preventing any gunda from committing any antisocial activity in the state of West Bengal, it is necessary to do so, make an order directing such person to be detained. এবং তারপরেও কতগুলো সেফগার্ড দেখুন, এখানে তো শুধু এইটুকুনি এতে বলে ছেড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, যে এসপি র্যাঙ্ক বা তার উপরের অফিসার। তারপরে সেফগার্ড দুটো দেখুন, কি হলে এই আইনটা বলবৎ হবে? এই আইনটা বলবৎ হতে হলে যার উপর বলবৎ করা হবে তাকে প্রিসিডিং 7 ইয়ারের মধ্যে অন্তত একবার কনভিকশন খেয়ে থাকতে হবে, অথবা প্রিসিডিং 7 ইয়ারের মধ্যে অন্তত 3 বার চার্জশিটেড হতে হবে। যে লোকটা অলরেডি কনভিকশন খেয়ে বসে আছে, অথবা যে আমি আর ভদ্রলোক বলছি না, যে লোকের এগেইনস্টে 7 বছরের মধ্যে 3 বার চার্জশিট জমা পড়ে, সে যে খুব একটা সুবিধের জিনিস নয়, সেটা কি আবার বলে বোঝাতে হবে? ঠিক ঠিক। আমি ভরসার নাম শুভেন্দু অধিকারী একটা বাইট শোনাতে চাই। এটা সিপিআইএম কর্মীদের পরিবারের এক সদস্যের বাইট, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের বাইট, কমরেড হরগোবিন্দ দাস, কমরেড চন্দন দাসের পরিবারের বাইট। এবং এটা সিপিআইএম নেতাদের দেখা উচিত এবং লজ্জায় মাথা হেট হয়ে যাওয়া উচিত, যে তামান্নাকে নিয়ে এত পলিটিক্স করলো সিপিএম, তামান্নার মা সিপিআইএমের হয়ে ভোটে দাঁড়িয়েছে, সেও যেভাবে ধন্যবাদ জানাচ্ছে মুখ্যমন্ত্রীকে, হরগোবিন্দ দাসের পরিবারও ঠিক সেভাবে বলছে ভরসার নাম এই সরকার এবং এই মুখ্যমন্ত্রী। দেখুন, এবং তারপর দ্বিতীয় অংশে যাব, যেখানে বিমল শঙ্কর নন্দ এবং বাকিরা থাকবেন। এই মুহূর্তে বিধানসভা থেকে বেরোচ্ছেন চন্দন দাসের স্ত্রী, যাকে কুপিয়ে খুন করা হয়েছিল। আজকে মুখ্যমন্ত্রী এই গুন্ডা দমন বিলে তাদেরকে ডেকেছিলেন। দিদি, সেই দিনের ঘটনা কি এখনো মনে পড়ে? আজকের দিনটাকে কি বলবেন? এই যে ওটা কি ভুলা যে ভুলবো, যতদিন ততদিন মনে পড়বে। শ্বশুর ভুলা যাবে না, স্বামী ভুলা যাবে, কিছুতেই ভুলা যাবে না। বিচার পাবেন আজকে মনে হচ্ছে? হ্যাঁ, মুখ্যমন্ত্রী আজকে তো আপনাদের ডেকেছিলেন এখানে। হ্যাঁ,
আপনারা খুশি? হ্যাঁ খুশি হলাম, এই যে নতুন যে বিলটা আসলো, খুশি হলাম। এবার কি মনে হচ্ছে যে বিচার পাওয়া যাবে? হ্যাঁ মনে হচ্ছে। আর একটা জিনিস আপনার কাছে আমি জানতে যাবো, সেটা হচ্ছে যে যে ঘটনা ঘটেছিল, যারা গুন্ডারা ছিল, যারা খুন করলো, তারা কি তাদেরকে যদি আগে থেকে চিহ্নিতকরণ করে যেত, তাহলে তো চন্দন দাস, হরগোবিন্দ দাসরা বেঁচে যেতেন। ব্যস্ত। শুভেন্দু অধিকারীর উপর ভরসা আছে? হ্যাঁ ভরসা আছে। নতুন আইনের উপর ভরসা আছে? হ্যাঁ ভরসা। মনে হচ্ছে এবার বিচার পাবেন? শুভেন্দু অধিকারীর উপর অনেকের ভরসা রয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারীর প্রতি অনেকের প্রশ্নও রয়েছে। শুভেন্দুবাবু, আজকে আপনি বিধানসভার মধ্যে বললেন যে হুমায়ুন কবির এই বাড়াবাড়িগুলো করলো না, কিন্তু হুমায়ুন কবির বাড়াবাড়িগুলো করেই যাবে। জেলে কবে যাবে হুমায়ুন কবির? আজ তার জবাব চায় বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী, হুমায়ুন কবিরকে জেলে পাঠাতে হবেই। জেলে ঢোকাও হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবির একের পর এক উস্কানিমূলক বক্তব্য বলে যাচ্ছে। হুমায়ুন কবির কি বলেছে, কি বলেছিল একবার শুনবো। এবং এফআইআর হয়েছে, এখনো হুমায়ুন কবির সে বাইরে ঘোরাঘুরি করছে কেন? এই প্রশ্ন বাংলার মানুষের। একবার অন্তত হুমায়ুন কবিরকে জেলে পুরতে হবে, এটা বাংলার মানুষের দাবি। হুমায়ুন কবির কি বলেছে শুনুন। সেদিন এমন কাটা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাদা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন? অনামিকা ঘোষ। হুমায়ুন কবির এই বাইকটা দেওয়ার পরে, এই উস্কানিমূলক বক্তব্যের পরে কত ঘন্টা হয়ে গেছে একবার দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনিও দেখুন কত ঘন্টা হয়ে গেছে, এখনো হুমায়ুন কবির গ্রেপ্তার হয়নি। এত ঘন্টা হয়ে গেছে, এখনো হুমায়ুন কবির গ্রেপ্তার হয়নি। কখন হুমায়ুন কবির গ্রেপ্তার হবে আর তার জবাব চায় বাংলা। 72 ঘন্টা হয়ে গেছে, প্রায় 73 ঘন্টা হতে চললো। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে কি বলেছেন একবার শুনুন। আপনাকে আমি বলে গেলাম পুলিশ তার ব্যবস্থা নেবে, আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাতেল আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। আমি বিমল শঙ্কর নন্দ এবং সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে এবার যাব। বিমলদা, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন ভরসা রাখুন, ঠিক সময় তুলব। কবে? ইয়ে দিল মাঙ্গে মোর একটা খুব জনপ্রিয় ক্যাচলাইন ছিল, একটা পানীয়। কবে কবে? যত তাড়াতাড়ি হোক এই হুমায়ুন কবিরদের জেলে পুরতে হবে। বিমলদা, একটা কথা বলি, সেটা হচ্ছে দেখুন, পাবলিক ডিমান্ড আর আইনের মধ্যে একটা পার্থক্য আছে। পাবলিক অনেক সময় ডিমান্ড করে এক্ষুনি এই লোকটাকে ধরো গাছে ঝুলিয়ে দাও, সেটা তো আর আইন হয় না। আইনের নিজস্ব ডিউ প্রসেস অফ ল আছে। এই যে একটু আগে আপনারা আলোচনা করছিলেন প্রিভেন্টিভ ডিটেনশন, ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারায় প্রিভেন্টিভ ডিটেনশনের কনসেপ্টও রয়েছে। বামপন্থীরা আজকে দেখলাম সোশ্যাল মিডিয়া খুব লাফালাফি করছে, কিন্তু তারা 22 নম্বর ধারাটা একটু দেখুক না, যে যেখানে প্রিভেন্টিভ ডিটেনশনের কনসেপ্টটা 22 নম্বর ধারায় রয়েছে উইথ অ্যাডিকুয়েট সেফগার্ড। তো এই আইনেও তো তাই করা হয়েছে।
দ্বিতীয় কথা হচ্ছে, হুমায়ুন কবির আমার দেখা সবচেয়ে দায়িত্ব জ্ঞানহীন রাজনীতিবিদ। তাকে এমএলএ হিসেবে যথেষ্ট আমি সম্মান করছি, কিন্তু আবার আমি বলছি একটু দায়িত্ব জ্ঞান নিয়ে তাকে চলতে হবে। এর আগে ওই মুর্শিদাবাদে তিনি বলেছিলেন যে এখানে আমরা 70%, ওরা 30% কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। উনি একবারও ভেবে দেখলেন না যে মুর্শিদাবাদের বাইরেও একটা দুনিয়া আছে, তাকে কাজে কর্মে কলকাতা আসতে হবে এবং আমরাই তাকে প্রোটেকশন দেবো, মানে বাকিরা যারা তারাই তাকে প্রোটেকশন দেবে। সুতরাং এই ধরনের কথাবার্তা বলার আগে ওনার বোঝা উচিত ছিল যে একজন এমএলএ, তিনি জনপ্রতিনিধি, জনগণের দ্বারা নির্বাচিত, তার দিকে তাকিয়ে থাকে শুধু তার কনস্টিটুয়েন্সি নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ। সেখানে এই ধরনের কথাবার্তা তিনি যদি বলেন তাহলে তার একটা প্রভাব পড়বে। আর তিনি এর আগে যেটা বলেছিলেন, পরে তিনি পুরোটা বললেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে সেটা বলেছিলেন। সেটা যদি বলে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করেছেন, উনিও অন্যায় করেছেন, কারণ উনি 18-র নিচে 15 বছরের বাচ্চা ছেলে নন। আর এবারে উস্কানিটা তাকে কে দিয়েছিল? সুতরাং এই সব কথা না বলে আমি পরিষ্কার তাকে বলবো, দয়া করে নিজেকে শুধরে নিন। যা সেদিন বলেছেন আবার অন্যায় করেছেন আপনি, এবং আপনার কথার ভিত্তিতে পশ্চিমবাংলায় যদি কোথাটা গোলমাল বাঁধে আপনি তার দায়িত্ব নেবেন তো? আপনি বিধানসভার একজন মাননীয় সদস্য, ওই বিধানসভায় এক সময়ে বা এখনো প্রচুর মানুষ আছেন যাদের দিকে বাঙালি তাকিয়ে থাকে, তাদের কথাবার্তা শুনতে চায়। সেখানকার সদস্য হয়ে আপনি যা করছেন ওটা কিন্তু উস্কানিমূলক এবং গোটা বাংলায় দাঙ্গা বাঁধতে পারে। দয়া করে এটা করবেন না, এর দায় কিন্তু আপনার ঘাড়ে বর্তাবে। যার জন্যই আবার বলবো যে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, বাট ডিউ প্রসেস অফ ল ইজ এ ডিফারেন্ট থিং। তদন্ত হবে, যারা সেদিন সভা ডেকেছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দরকার। আর এই ধরনের উস্কানিমূলক কথা বলার জন্যে এই এমএলএ হুমায়ুন কবিরের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দরকার, যাতে উনি এই ধরনের কথা না বলেন। আর পরিষ্কার ওনার কাছে একটা অনুরোধ করব, আপনি ক্ষমা চান যে আপনি এই করেছেন, এই অন্যায় ভবিষ্যতে করবেন না, তাহলে হয়তো আপনার শাস্তি একটু কম হতে পারে। ক্ষমা আপনি চেয়ে নিন, তা নইলে কিন্তু খুব খারাপ দিন অপেক্ষা করছে আপনার জন্য। একদম একদম। সন্ময় ব্যানার্জি। আমি একটা কথা প্রথমত বলি, সেটা হচ্ছে বিপজ্জনক ব্যক্তির আওতায় কারা আসবে। আমরা তো আলোচনা করছি জাহাঙ্গীর, রামেন্দু, মোফাক্কেরুল, শওকত মোল্লা, শাহজাহান, সেলিম, এদের নিয়ে আলোচনা করছি। ওয়াই নট মমতা বন্দ্যোপাধ্যায়? ওয়াই নট অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেকের কথা তুমি বলেছো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্পিচ 10 সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে, বা ঈদের নামাজের অনুষ্ঠানে যে জাতীয় বক্তব্য একটি ধর্মীয় সম্প্রদায়ের সম্বন্ধে মন্তব্য করেছিলেন, তার সঙ্গে হুমায়ুন কবিরের বক্তব্য আমরা 70 ওরা 30 ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। কিংবা যে আমরা 2024 সালের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে হুমায়ুন কবির যখন বলেন বাবরি মসজিদ তৈরি করব, তার 1 বছর মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন। 4 ডিসেম্বর 2025 সেই হুমায়ুনকে বহিষ্কার, সাসপেন্ড করা হলো। আজও তিনি তৃণমূল থেকে বহিষ্কৃত নয়। ফলত আমি হুমায়ুন কবির স্ট্যাচারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যাচারের কোনো তফাৎ ভাবি না। তার কারণ দুজনেই উস্কানি এবং এন্টায়ার পরিস্থিতিটাকে গুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বিপজ্জনক। হুমায়ুন কবির ইজ এ প্রোডাক্ট অফ তৃণমূল কংগ্রেস, তার নেতৃত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর। আমি একটা অন্য জায়গায় আজকে একটু পয়েন্ট আউট করব। গুন্ডা দমনের বিল আজকে শুভেন্দু অধিকারী সরকার, বিজেপি সরকার আজকে বিধানসভায় একটা ঐতিহাসিক বিল এনেছে। আজকে গুন্ডা দমনের বিল যদি মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সময় আনতেন, তাহলে চন্দন দাস, হরগোবিন্দ দাসকে খুন হতে হতো, তাদের স্ত্রীদের সিঁদুর কি মুছে যেত? আমরা কি দেখেছি, হরগোবিন্দ দাস, চন্দন দাসের ওই বর্বরচিত হত্যাকাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেখানে যান শামশেরগঞ্জে, সেখানে বিএসএফ এর বিরুদ্ধে বক্তৃতা করেছিলেন। তোমার যদি মনে থাকে, বলেছিলেন তাদের 2000-3000 টাকা দিয়ে ইট ছড়ানোর ব্যবস্থা করা হয়েছিল, মনে আছে সেই বক্তৃতাটা? চিন্তা করে দেখো, উষা দাস, রবীন্দ্র দাস, কাকদ্বীপের সেই মর্মান্তিক পরিণতির পর তার পুত্রকে সে কলকাতা হাইকোর্টে মামলা করে তার বাবা মার দেহ নিতে হয়েছিল, দগ্ধ দেহ। আমরা দেখেছি তামান্না, আজকে তামান্নার একটা বাচ্চা মেয়ে, আজকে যদি গুন্ডা দমন বিল যথাসময়ে আসতো, তাকে আজকে মরতে হতো, তার পরিবারকে এসে বিধানসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইতে হতো। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার অপরাধীদের পর্যন্ত ধরেনি। আজকে অভয় হত্যাকাণ্ড সংগঠিত করার
শক্তিটা পেত অপরাধীরা যদি গুন্ডা দমনের বিল যথাযথ সময় হতো। আমি শেষ করবো একটা কথা বলে বলুন যে দেখো, এই সমস্ত কিছুর বাইরেও একটা বড় বিষয় আছে যে আজকের দিনে দাঁড়িয়ে জাহাঙ্গীর, রামেন্দু, মোফাক্কেরুল, মোল্লা, শাহজাহানের জন্য একটা সরকারকে কত কোটি কোটি টাকা এক্সচেকারে খরচা করতে হচ্ছে তাদের আইনি প্রক্রিয়া চালানোর জন্য, তাদের সিকিউরিটির জন্য, তাদের জেলে পুষে রাখার জন্য। যদি একটা সঠিক সময় একটা সঠিক বিল তৎকালীন সরকার এনে যদি গুন্ডা দমনটা ঠিকঠাক করতো, আজকের দিনে দাঁড়িয়ে রাজ্য সরকারের ভাঙালে টাকাটা তো বাঁচতো, জনকল্যাণের জন্য টাকাটা খরচা করে যেত। শাহজাহানের জন্য কত কোটি টাকা এক্সচেকার লস করেছে এই রাজ্য সরকার, তুমি বলো তো কত রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে? এগুলো আমরা কেউ ভাবি না, এই নিয়ে কেউ আলোচনা করি না। একদম। আমি হিরণময় মহারাজ এই মুহূর্তে রয়েছেন। হিরণময় মহারাজ, এই বাবার হলো আবার জ্বর, সারল ঔষধে বাহিনী, এই যে জাহাঙ্গীর, বাবর, হুমায়ুন, শাহজাহান, এদের দাপাদাপি কিন্তু এখনো রয়েছে। সুতরাং এদের টাইট দেওয়ার প্রসেসটা এটা সবে শুরু হলো, আর হুমায়ুন তো এখনো গর্জন বর্জন করে যাচ্ছে। কি বলবেন? দেখুন, কিছু সাপ আছে, সেই সাপগুলো কখনো মাথা নিচু করে থাকে, কখনো বিষ লুকিয়ে থাকে। আর এই ঠিক হুমায়ুন কবিরের মতন, ওই যে বললেন না, আকবর, হুমায়ুন, বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে, নামগুলো আপনারা সকলে জানেন। এই ব্যক্তিরা কখনো কখনো মাথা নিচু করে। এনাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি এই সমস্ত উস্কানিমূলক কথা বলছেন কেন, উনি বলতে পারেন যে আবার দেশ ভাগ করব, একবার দেশ ভাগ হয়েছিল মনে আছে, আবার দেশ ভাগ করব। এই ব্যক্তি হুমায়ুন, উনি বললেন না, তখন বলে ফেলেছি। যিনি বলেন যে 70% আমরা 30%কে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, আপনি ভাবুন তো, যে মানুষটা ঠিক এই কথা বলবার পর তখন রেহাই পেত, কারণ তখন শাসন ছিল নির্মমতার, আর নির্মমতাকে দেখে ইনি গর্জে উঠতেন, মনে মনে ভাবতেন, বাহ, আমার তো এখন মাথা তুলে ফনা তুলে দাঁড়াবার কথা, তাই উনি ফনা তুলে দাঁড়িয়েছেন। তো যখন এনার প্রয়োজন পড়ে তখন ইনি ফস করে ওঠেন বিষ দেবার জন্য। এনারা আসলে ওই যে হুমায়ুন, তো এনারা কি করবেন, কিন্তু ইনি জানেন না শাসক যখন শক্তিশালী হয়, শাসক যখন শাসন করবার মতন শাসন করেন, ঠিক আমাদের মাননীয় শুভেন্দু বাবুর মতন এমন মুখ্যমন্ত্রী, তিনি ছেড়ে দেবার মানুষ নন। আমরা এনাকে রাজর্ষি রূপে দেখেছি, রাজা হয়েও ঋষি, শাসন করবার ক্ষমতা এনার মধ্যে আছে। আর ইনি ভুলে গিয়েছেন যে আগে যিনি শাসন করতেন, নির্মমতা, এক পক্ষকে তোষণ করতেন, ইনিও ভেবেছেন ওই রকম ভাবে আমাকে কিছু বলবেন না। ওই পক্ষকে আর তোষণও করা যাবে না। তার কারণ 3 নম্বর যে টপিক, যেখানে ওসমান মল্লিক থাকবেন এবং অরিজিৎ দা সেখানে খুব গরমাগরম বক্তব্য রেখেছেন, আজকে খুব ভাইরাল হয়েছে সেই বক্তব্য। ওবিসি সংরক্ষণ 3 নম্বর প্লেট, একবার দেখে নেব। ওবিসি কোটার নামে আর মুসলিম তোষণ করা যাবে না, সেখানে ইতি টানলো শুভেন্দু অধিকারী। একবার দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, এই পশ্চিমবঙ্গে মুসলিম ওবিসি সংরক্ষণ বিতর্ক, সহজ ভাষায় অনেকেরই মনে হয় যে আদালত নাকি বলেছে মুসলিমরা ওবিসি হতে পারে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আসলে বিতর্কটা মুসলিমদের ওবিসি হওয়া নিয়ে নয়, বরং কিভাবে ওবিসি মর্যাদা দেওয়া হচ্ছে তাই নিয়ে। প্রথমে বুঝি ওবিসি কি, অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, অন্যান্য অনগ্রসর শ্রেণী। ভারতের সংবিধান অনুযায়ী যেসব সম্প্রদায় সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে, তাদের সংরক্ষণ বা রিজার্ভেশন দেওয়া কর্তব্য। আমি সাইডে ছবি চালানোর জন্য বলবো, অর্থাৎ সংবিধান বলে পিছিয়ে পড়া হলে সংরক্ষণ পাওয়া যাবে, ধর্ম দেখে নয়। তাই কোনো হিন্দু সম্প্রদায় পিছিয়ে পড়ে থাকলে তারা ওবিসি হতে পারে, কোনো মুসলিম সম্প্রদায় পিছিয়ে থাকলে তারাও ওবিসি হতে পারে। একইভাবে খ্রিস্টান, শিখ বা অন্য ধর্মের মানুষও ওবিসি হতে পারেন যদি তাদের সম্প্রদায় সত্যিই অনগ্রসর হয়। তাহলে সমস্যাটা কোথায়? 2010 সালের আগে পশ্চিমবঙ্গে একটি ওবিসি তালিকা ছিল। এরপর তৎকালীন রাজ্য সরকার অর্থাৎ বামেদের সরকার আরো অনেক নতুন সম্প্রদায়কে ওবিসি তালিকায় যুক্ত করে। এই নতুন যুক্ত হওয়া সম্প্রদায়গুলির মধ্যে বেশিরভাগই ছিল মুসলিম সম্প্রদায়। সরকারের বক্তব্য ছিল এই সম্প্রদায়গুলি সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে, তাই মুসলিমদেরই শুধুমাত্র ওবিসির মধ্যে বেশি করে ঢুকিয়ে দেওয়া হলো। আদালতে মামলা কেন হলো? মামলাকারীরা বলেননি যে মুসলিমদের ওবিসি করা যাবে না, একেবারেই বলেননি। তাদের অভিযোগ ছিল ঠিকমতো সমীক্ষা করা হয়নি,
পর্যাপ্ত তথ্য সংগ্রহ করা হয়নি, ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনের সুপারিশ যথাযথভাবে অনুসরণ করা হয়নি, অনেক ক্ষেত্রেই ধর্মেও প্রধান ভিত্তি করে এটাকে পলিটিসাইজ করেছিল বলে মনে করছে। অর্থাৎ তাদের বক্তব্য ছিল কেউ মুসলিম বলেই ওবিসি হতে পারে না, আগে প্রমাণ করতে হবে যে সেই সম্প্রদায় সত্যি সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে। আদালত কি বলল? কলকাতা হাইকোর্ট বলেছিল ওবিসি চিহ্নিত করার প্রক্রিয়ায় ত্রুটি ছিল, শুধু ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যায় না, সংবিধান অনুযায়ী যে পদ্ধতিতে ওবিসি নির্ধারণ করা উচিত তা ঠিকভাবে মানা হয়নি। তাই 2010 সালের পর যুক্ত হওয়া বহু সম্প্রদায়ের ওবিসি মর্যাদা বাতিল করা হয়। আদালত কি বলেছে মুসলিমরা ওবিসি হতে পারবেন না? না, একেবারেই না। আদালত শুধু বলেছে যদি কোনো মুসলিম সম্প্রদায় সত্যিই সামাজিক এবং শিক্ষাগতভাবে পিছিয়ে থাকে, সঠিক সমীক্ষা এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে, তাহলে তাদেরকে ওবিসির মধ্যে ঢোকানো যায়। একটি সহজ উদাহরণ হলো, ধরুন স্কুলে গরিব ছাত্রদের বৃত্তি দেওয়া হবে, কিন্তু প্রধান শিক্ষক যদি কোনো একটি পাড়ার সব ছাত্রকে গরিব কিনা না দেখেই সেই পাড়ার ঢেলে বৃত্তি দিয়ে দেন, তাহলে অন্যরা আপত্তি করবে। তারা কিন্তু এটা বলবে না ওই পাড়ার ছাত্রদের বৃত্তি দেওয়া যাবে না, তারা বলবে নিয়ম মেনে যাচাই করে তারপর বৃত্তি দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তোষণটা করার জন্য এই ওবিসি বিতর্কটা তৈরি করেছিলেন নিজেই, তার ভুক্তভোগী হচ্ছে মুসলিম সম্প্রদায়। ওসমান মল্লিক কি বলবেন? আজকে একটা বড় তোষণ মুক্ত হলো বাংলা। দেখুন, আমাদের সংবিধানে সমান অধিকারের কথা বলা থাকলেও বলা আছে যে আর্থিক দিক থেকে বা সংস্কৃতিগত দিক থেকে যদি পিছিয়ে পড়া মানুষ থাকে তাদেরকে তুলে আনার জন্য সংরক্ষণের ব্যাপার আছে, এবং সেটা আর্টিকেল 14কে ভায়োলেট করে না, অর্থাৎ সমান অধিকার নীতিকে ভায়োলেট করে না। কিন্তু তার জন্য কতগুলো সেফগার্ড বা প্রসিডিওর বেঁধে দেওয়া হয়েছে। প্রথমত, ধর্মের ভিত্তিতে কোনো রকম সংরক্ষণ কিন্তু আমাদের সংবিধান অ্যালাউ করে না। এইখানে যখন মামলাটা হয়েছিল তখন মূলত যে সমস্ত মুসলিম গোষ্ঠীগুলোকে ওবিসির মধ্যে নিয়ে আসা হয়েছিল, মানে অনেকটাই কোনো রকম সমীক্ষা না করে, গণশুনানি না করে, বিধিবদ্ধ না মেনে শুধুমাত্র একটা ভোট ব্যাংক ইস্যুকে কেন্দ্র করে তাদেরকে একটা ভোট ব্যাংক সিকিউর করার জন্য সরকার এটাকে করেছে, যার ফলে আখেরে কি হলো না মুসলিমদেরই ক্ষতি হলো না, পুরো প্রসিডিউরাল মিস্টেকের জন্য পুরো ওবিসি যে সেটা বাতিল হয়ে গেল। তাহলে আজকের দিনে মুসলিম যারা তাদেরকে বুঝতে হবে যে আখেরে যে আগের যে সরকার তৃণমূল সরকার তাদের অনেক বড় সর্বনাশ করলো। আমি বলতে চাইছি না যে তাদের মধ্যে সবাই যে ওবিসি হওয়ার যোগ্য না, এরকম না, বেশ কিছু গোষ্ঠী তারা ওবিসি হওয়ার যোগ্য এবং তারা ওবিসি মর্যাদা পাবেও, কিন্তু এটা বাতিল হতো না যদি সরকার সেই পদ্ধতিটা অনুসরণ করতো। বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে সর্বক্ষেত্রে একটা ঘুষ দেওয়ার বা এই মুসলিম জনগোষ্ঠীকে একটা বিশেষভাবে একটা তোষণ করার যে পদ্ধতি তারা চালু করেছিল, যার ফলে কিন্তু সামগ্রিকভাবে মুসলিম সমাজই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার কারণ বিগত সরকার কোনো সময়ই যে সমস্ত মুসলিম লোকেরা রেনেসার কথা বলছে, যুক্তিতর্কের কথা বলছে, তাদের আপলিপমেন্টের কথা বলছে, তাদেরকে কখনো গুরুত্ব দেয়নি। তারা বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে কাদেরকে, ওই শাহজাহানকে, ওই সুবিদ আলীকে, এই সমস্ত লোককে গুরুত্ব দিয়েছে। তো এই গুরুত্ব দেওয়ার ফলে কি হলো যে সরকার যাচ্ছে তাই কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই তারা এই ওবিসি সংরক্ষণটা দিয়ে ফেলেছিল। তো এটা একটা খুবই এখন জটিল অবস্থার মধ্যে এসে গেছে। মুসলিম সমাজের মধ্যে একটা ভয় ঢুকেছে যে কী হবে আগামী দিনে, কিন্তু এটা করা যেত, সুষ্ঠুভাবেই করা যেত, কিন্তু সরকার সেটা করেনি। ঠিক। অরিজিৎ বক্সী, আপনি আজকে খুব সুন্দরভাবে বলছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের নাম করে, এবং আমি সেটা গ্রাফিক্সেও দেখাচ্ছি, 7% ছিল, সেখান থেকে ধাপ করে হয়ে গেল 17%, মানে 10%-এর যে গ্যাপটা কোথা থেকে এলো, সত্যিই তারা পিছিয়ে পড়া কিনা কেউ জানতো না, কিন্তু এটা জানতো যে দিদি আছে, দুধেল গাইদের জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে। এই যে ছবিটা দেখাচ্ছিও তৃণমূলের আমলে 17% বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা একেবারে কমিয়ে 7%-এ যে জায়গায় ছিল ঠিক সেই জায়গাতেই নিয়ে আসা হলো। অরিজিৎ বাবু, দেখুন এই ইস্যুটা খুব মানে একটা জটিল ইস্যু, মানে জটিল করে তোলা হয়েছে। আমি কি মিনিট 4-5 সময় পাবো? দেখুন, যেটা আপনি বলছিলেন যে বুদ্ধদেব বাবুর সময় থেকে, বিষয়টা বুদ্ধদেব বাবুর সময় থেকেই। 8ই ফেব্রুয়ারি 2010 বুদ্ধদেব বাবু কলকাতার বুকে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে মুসলিমদের কোট আনকোট মুসলিমদের 10% সংরক্ষণ দেওয়া হবে। কিন্তু তিনি হয়তো নিজেও জানতেন মনের কোনো গোপন অভিসারের কক্ষে যে এইভাবে ধর্মভিত্তিক সংরক্ষণ
ভারতীয় সংবিধান কখনোই সমর্থন করে না, দেওয়া যায় না। তাই ঘুরিয়ে নাক ধরার জন্য কি করলেন? ঘুরিয়ে নাক ধরার জন্য তৎপর করে দিলেন ওবিসি কমিশনকে। যে ওবিসি কমিশন, আমি হিসাবটা আজকে বিধানসভায় দিয়েছি, যে ওবিসি কমিশন 15 বছর ধরে, অর্থাৎ 1994 থেকে 2009 পর্যন্ত, এই 15 বছরে নিরন্তর সার্ভে করে টোটাল 66টা ওবিসি কমিউনিটিকে পশ্চিমবঙ্গের বুকে আইডেন্টিফাই করতে পেরেছিল। ইয়ার ওয়াইজ যদি ব্রেকআপ দিই, 1994-তে 15টা, 95-তে 12টা, 96-তে 16টা, 97-তে 9টা, 99-তে 7টা, 2001 এবং 2002 সালে দুটো করে, এবং 2009 সালে 3টে। অর্থাৎ এই 15 বছরে মাত্র 66টা ওবিসি কমিউনিটিকে আইডেন্টিফাই করতে পেরেছিল পশ্চিমবঙ্গের কমিশন, যার মধ্যে 54টি হিন্দু সম্প্রদায় এবং 12টি মুসলিম সম্প্রদায় ছিল। এই নিয়ে কোনো অসুবিধা ছিল না 66টা সম্প্রদায় নিয়ে। বুদ্ধদেব বাবুর এই ঘোষণার পরেই দেখা গেল এই কমিশন তৎপর হয়ে 2010 সালের 8ই মার্চ থেকে 24শে সেপ্টেম্বর, মাত্র এই 6.5 মাস সময়ের মধ্যে 42টা কমিউনিটিকে আইডেন্টিফাই করে ফেললো ওবিসি হিসাবে। এবং এই 42টা কমিউনিটিকে আইডেন্টিফাই শুধু করা নয়, এক্সিকিউটিভ নোটিফিকেশনে নতুন একটা কনসেপ্ট নিয়ে আসা হলো, সেটা হচ্ছে ওবিসি এ এবং ওবিসি বি। ওবিসি এটা কি? ওবিসি এ হচ্ছে ব্যাকওয়ার্ডের মধ্যেও যারা মোর ব্যাকওয়ার্ড, ভীষণ রকম ব্যাকওয়ার্ড, তারা হয়ে গেল ওবিসি এ, বাকিরা ওবিসি বি। আর অদ্ভুত খেলাটা এখানেই, এই যে 42টা কমিউনিটি 2010-এর মাত্র 6.5 মাসে ওবিসি স্ট্যাটাস পেয়ে গেল, তার মধ্যে 41টা কমিউনিটি হচ্ছে মুসলিম সম্প্রদায় থেকে, ওই বাংলায় বলে ধরলক্ষণ ফল, একটি মাত্র হিন্দু কমিউনিটি ওবিসি তালিকাভুক্ত হলো। আর এবি এর মধ্যে কি দাঁড়ালো কনসেপ্টটা? এই টোটাল আগের 66 আর এখন 42 মিলে যে 108টা হলো, তার মধ্যে 56টা কমিউনিটিকে ওবিসি এ তালিকাভুক্ত, যারা অধিকতর সংরক্ষণ 10% সংরক্ষণ এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজ পেল, তাদের মধ্যেও দেখা গেল 37টা কমিউনিটি মুসলিম সম্প্রদায়ভুক্ত। অর্থাৎ এটার মোটিভেশনটাই ছিল প্রথমে মুসলিম কমিউনিটিগুলোকে ওবিসির তালিকাভুক্ত করা, তার মধ্যে থেকে আবার মুসলিম কমিউনিটিগুলোকে যারা ওবিসি তালিকাভুক্ত হলো তাদেরকে ওবিসি এতে ইনকর্পোরেট করে 10% সংরক্ষণ পাইয়ে দেওয়া। একদম। আমার সময় একেবারে যেহেতু শেষ, এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আছে। কাল এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করাটা প্রয়োজন বলে আমার মনে হয়। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।